প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলাপ ইউএসএ চ্যানেলে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের পরিচিত, এর আগেও তিনি রতন তালুকদার লাইভে ছিলেন, কলকাতা থেকে ডক্টর মোহিত রায়। তিনি একধারে মানবাধিকার নিয়ে কাজ করছেন, বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং অনেকগুলি বইয়ের গ্রন্থের তিনি রচনা করেছেন। মুহিদ্দার সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে ভারত বাংলাদেশ যে রিলেশন, পার্টিশন, 47-এ ভারত বিভক্তি, এসব নিয়ে ওনার অনেকগুলি কাজ রয়েছে। তো যে বিষয়টা সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা যারা ঢাকার লোক, মোহিত রায় তো কলকাতার লোক, তো আমরা ঢাকার লোক কলকাতাকে ভিন্ন রকম ভাবে দেখি, পলিটিক্যালি হোক, সোশ্যাল হোক, বা যে কোনো ইস্যু ভিত্তিক হোক। বিশেষ করে মোহিত রায় কলকাতাবাসী হলেও বাংলাদেশের প্রতি টান, বাংলাদেশ নিয়ে কাজকর্ম যেটুক করা, বিশেষ করে এই হিউম্যান রাইটস নিয়ে তিনি একটি অগ্রণী ভূমিকা পালন করছেন। মোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি আলাপ চ্যানেলে। কেমন আছেন? নমস্কার, ভালোই আছি। প্রথমে বলি, আমার বাড়ি ময়মনসিংহ, বাসা কলকাতা। আমি সবাইকে এভাবেই পরিচয় দিই। হ্যাঁ, কলকাতায় আমার জন্মকর্ম সবকিছুই, কিন্তু আমার আহ অন্তর্গত যোগটা ময়মনসিংহের সঙ্গে। আচ্ছা, ময়মনসিংহে আপনারা কোন জায়গায় ছিলেন? আমাদের আমার বাবা ছিলেন ময়মনসিংহ জেলারই কাছে। আহ এটা এখন বোধহয় স্টেশনটার নাম বদলে গেছে। আগে ছিল রামামৃতগঞ্জ, বেতাগড়ি গ্রাম। আর আমার মা ছিলেন কিশোরগঞ্জে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমিও তো ময়মনসিংহ, আপনি জানেন বোধহয়। আপনাকে বলছিলাম যে আমি নেত্রকোনা। নেত্রকোনা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো। একদিকে আপনি আমার দেশি, আর বিশেষ করে আপনার মা কিশোরগঞ্জ, নেত্রকোনা খুব পাশাপাশি। যাই হোক মহিদা, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, তা এর আগেও কথা হয়েছে, ইলেকশনের আগেও কথা হয়েছে, ইলেকশনের পরেও কথা হয়েছে। আমি পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা বলছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার সঙ্গে আপনারও ভালো সম্পর্ক রয়েছে, কি কেমন হচ্ছে? তার তো 100 দিন পার হলো। 100 দিনের কি মূল্যায়ন? না, 100 দিন হয়নি, কারণ 100 দিন 3 মাস ওনার হয়েছে। ও সরি সরি, 30 দিন হয়ে, 30-এর উপরে হয়েছে, 5 সপ্তাহ। মাস মতন হয়েছে আর কি। তা এখন পর্যন্ত দুটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী, উনি যেটা অন্য কোনো মুখ্যমন্ত্রী করেন বলে আমার জানা নেই, একটা ওয়েবসাইট করেছেন। তাতে উনি দিয়েছেন যে আমি নির্বাচনের জন্য কি কি প্রতিশ্রুতি দিয়েছি। উনি 140টি প্রতিশ্রুতি দিয়েছেন। সেগুলো সেই ওয়েবসাইটে রয়েছে। সেখানে যে কেউ ক্লিক করে দেখে নিতে পারেন যে কোনটা কতদূর হচ্ছে। এই প্রতিশ্রুতিগুলো অনেকটাই যে কোনো নতুন সরকার এলে আপনিও যদি হন, আপনিও কিছু তো নিশ্চয়ই ভালো ভালো প্রতিশ্রুতি দেবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুভেন্দু অধিকারী এই প্রতিশ্রুতির বাইরে আরো এমন কতগুলো পদক্ষেপ নিচ্ছেন, যেগুলো পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, উনি প্রথমেই 1950 সালের একটা আইন, এতদিন ধরে পশ্চিমবঙ্গে মানা হতো না, অনেক রাজ্যেই মানা হয় না, যে আমাদের ভারতের, এটা কিন্তু ভারতীয় ভারতীয় আইন, মানে পশ্চিমবঙ্গ সরকারের আইন নয়। সেখানে আছে যে 14 বছরের কমের কোনো গরুকে কুপে হত্যা করা, মানে এর জন্য বলি দেওয়া যাবে না। তিনি এটি প্রথমে এসেই চালু করলেন, এবং তার ফলে কিন্তু এবারের ঈদে যে বেআইনি ভাবে এত জবাই হতো ইত্যাদি, সেটা একদম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওই উনি প্রসঙ্গটা আপনার প্রথমে কাছে,
দাদা, আমি এই প্রসঙ্গটা আপনার কাছে আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা আমি নোট করে রেখেছিলাম যে এটা আপনাকে। আচ্ছা, এইবারের ঈদে যে জিনিসটাই আপনি বলতেছিলেন যে এইবারের ঈদে কুরবানি, মুসলিমরা কুরবানি তারা করতে পারছে তো, কুরবানিটা মানে নির্বিঘ্নে। কুরবানিতে তো কোনো নিষেধ হয়নি। দুটো হুম। জিনিস ছিল, এক হচ্ছে কুরবানির পশুটিকে, সেটিকে আইনসম্মত হতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে সেখানে হবে না, এটা নির্দিষ্ট জায়গায়, যেখানে কোনো মানে জনসমক্ষে নয়, সেরকম জায়গায় হতে হবে। এখন মুশকিল হয়েছে এই যে এতদিন যে এই পশুগুলি বিক্রি হতো সেগুলো সবই বেআইনি, সেগুলোর কোনোটাই নিয়ম কানুন মানা হতো না। এই বিষয়টি আসার পর মোটামুটি এই পশু বিক্রির ব্যাপারটি একেবারেই বন্ধ হয়ে যায়। সুতরাং এটাতে কেউ কারোর উপর জোর করেনি বা কোনো রকম নতুন কোনো কিছু চাপানো হয়নি। পুরানো যে আইনটি, সেটিকেই শুভেন্দু অধিকারী সঠিকভাবে বলবৎ করেছে, এবং তাতে একটা খুব বড় বার্তা গেছে যে এখানে নির্দিষ্ট আইন চলবে, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য সেগুলোকে অমান্য করা, যেটাই রীতি হয়ে গিয়েছিল। যেমন যেখানে শুধু রাস্তা বন্ধ করে নামাজ পড়া, সেটিও কিন্তু তিনি বন্ধ করেছেন। এটা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এই নামাজ হয়তো ইসেতে রেড রোডে হয় নাই, কিন্তু নামাজ তো আবার ব্রিগেডে হয়েছে। হ্যাঁ, ভাবছে যে যেখানে রাস্তা বন্ধ করে, অর্থাৎ জনসাধারণের হুম। কে কোনো রকম ভাবে তাকে না করে, বিব্রত না করে, বাধা সৃষ্টি না করে, কারো ধর্মাচরণে তো কোনো বাধা কেউ দিচ্ছেন না। হ্যাঁ, হুম। সুতরাং এটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগেই হতো। এটা চালু হয়েছিল জ্যোতি বসুর আমল থেকে, রেড রোডে। তো সেটিকে উনি আবার যথাস্থানে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এটাই একটা খুব ভালো পদক্ষেপ, যাতে আমাদের এই পশ্চিমবঙ্গে গত প্রায় 70 বছর ধরে যা চলছিল, সেটিকে এই প্রথম একটা উল্টো পথে নিয়ে যাওয়ার একটা সচেতন প্রচেষ্টা চলছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে মহিতা, বাংলাদেশে একটা বিষয় কি, যে শুভেন্দু অধিকারীকে নিয়ে বাংলাদেশের লোকজনের মাঝে একটা ভয়, আতঙ্ক, নতুন মুখ্যমন্ত্রী যে মুসলিমদের প্রতি তার অন্যরকম দৃষ্টিভঙ্গি। কিন্তু যেটা মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে ঈদে কুরবানিও হলো, ব্রিগেডে নামাজও হলো, কিন্তু বাংলাদেশে অনেক গুজব, যেগুলি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে হুম। পাবলিসিটি করা হয়, যে ওইখানে কুরবানি করতে। বাংলাদেশে তো দেখাচ্ছে ওই সমস্ত ফেক ভিডিওতে মসজিদ ভাঙা হচ্ছে, এসব বাজে জিনিস তো রয়েছে। হ্যাঁ, এগুলি বাংলাদেশে প্রচার হয়েছে, তবে এই সমস্ত বিষয়গুলি আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে ঈদ তো মোটামুটি ভাবে নির্বিঘ্নেই হয়েছে। একেবারে একেবারে। কিন্তু হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুসলিম নেতারাও কিন্তু কেউ কমপ্লেন করে নাই যে কখনো, যে আমরা না না না, সেটাই। কেউ কেউ কোনো কমপ্লেন করেননি। এমনকি কলকাতার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগোদা মসজিদের যিনি ইমাম, ইমাম বা যাই হোক, সে সর্বোচ্চ পদের, তিনি একেবারে ভিডিও করে লোকজনকে জানিয়েছেন হুম। যে তারা এই বেআইনি কুরবানিটাকেও বন্ধ করতে বলেছেন। কোনো রকম কেউ কিন্তু কোনো কমপ্লেন করেননি যে কোনো রকম ভাবে কাউকে বেআইনি ভাবে বা গায়ের জোরে কোনো কিছু বাধা দেওয়া হচ্ছে। এটা এখান থেকে কিন্তু মুসলিম সমাজ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ কোনো কিছু হয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যে জিনিসটা, যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটাকে একটু অতিরঞ্জিত বা গুজব বিভিন্ন ভাবে ইসে করা এটা হয়। আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা এটা নিশ্চয়ই আমরা দেখছেন, লক্ষ্য আপনি করেছি। তো সব সময় দেখেন। হ্যাঁ, কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে যেটা বলতে চাই, যে সেটা হলো যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ নামে একটি হ্যাঁ। মসজিদের কাজ শুরু করছেন, এইটা এই ব্যাপারে কি কতটুকু আপনি মানে জানেন? না দেখুন, হুমায়ুন, আমাদের পশ্চিমবঙ্গের এবারের যে ভোটটা হয়েছে তার একটা বড় মেরুকরণের ওপর ভোট হয়েছে, এবং এটার আজকের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির এই জয়ের প্রায় একমাত্র কারিগর হচ্ছেন শুভেন্দু অধিকারী। হুম। কারণ তিনি সত্যি কথাটা বলেছেন। আপনারা যদি দেখেন, ফলতা যেটা পুনর্নির্বাচন হলো, সেখানে মাত্র 20% মুসলমান, অথচ তারা
প্রায় 15 বছর ধরে সেখানে 80% হিন্দুকে ভোট দিতে দিত না। তার কারণ সরকার, দল দল মানে তৃণমূল, সিপিএম সবাই, এবং ফলে প্রশাসন, পুলিশ, শুভেন্দু অধিকারী এটাকে ভেঙে দিয়ে 15 বছর পর সেখানে মানুষরা ভোট দিলেন। কিন্তু এই মেরুকরণটা দুদিকেই হয়েছে। আপনারা দেখবেন যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ বানাচ্ছেন এই নাম করে, একটা নয়, যেখানে তৃণমূল একেবারে এরকম বড় পরাজয় হয়েছে, সেখানে হুমায়ুন কবির কিন্তু 2টি কেন্দ্রে জিতেছেন, হ্যাঁ। এবং তিনি কিন্তু ওই ধর্মীয় মেরুকরণের উপরই জিতেছেন। কিন্তু হুমায়ুন কবির জেতার পর কিন্তু এই যে সার্বিকভাবে তৃণমূলের পরাজয়, এগুলোকে নিয়ে কিন্তু ওনার কোনো বিরূপ মন্তব্য নেই। এবং আহ, উনি আসলে যেটা আহ, বোধ করছিলেন যে তৃণমূলের কলকাতা ভিত্তিক কিছু মুসলমান তারাই নেতা হয়ে গিয়েছিলেন, যারা মুর্শিদাবাদ থাকেন, কলকাতা থেকে অনেক দূরে থাকেন, তাদের গুরুত্ব পাচ্ছিলেন না, তারা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছিলেন না। এটা হুমায়ুন কবিরের এক ধরনের একটা বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি তো আর ভাবেননি যে তৃণমূল এরকম হেরে যাবে, যে হুম। আমাদের আলাদা করে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সেই জিনিসটাই। তো এখন যে 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 বিষয়টা আমি বলি, যে অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশে বেশ কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের যে বিজিবি এবং ইন্ডিয়ান যে বিএসএফ, তাদের মাঝে দিল্লিতে বোধহয় সম্প্রতি একটা মিটিংও হলো। তো এই অনুপ্রবেশের ব্যাপারটা আপনি একটু বলেন তো, কারণ এই অনুপ্রবেশ বা রিফিউজি বাংলাদেশ থেকে যারা আসছিল হিন্দু, তাদের এই সমস্ত বিষয় নিয়ে তো আপনি অনেক কাজ করছেন। তো ওইটা কি মনে হচ্ছে যে যে সমস্ত লোকজনদেরকে পাঠানো হচ্ছে, ওরা কি আসলেই অনুপ্রবেশকারী, নাকি ইন্ডিয়ান মুসলিমদেরকেও ধরে পাঠানো হচ্ছে? তো দেখুন, এখন পর্যন্ত একজনও ভারতীয় মুসলিম তারা বলেননি যে তাদের তাড়ানো হচ্ছে, একজনও না। একটা এখন পর্যন্ত যারা চলে যাচ্ছে, যে বিরাট লাইন পড়েছে, দীর্ঘ সারি, হুম। এরা কিন্তু স্বেচ্ছায় চলে যাচ্ছেন। তার কারণ, যেটা শুভেন্দু অধিকারী নতুন কোনো আইনও করেননি, তারা বলেছেন, তিনি বলেছেন যারা সিএএ, আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার আওতায় যারা পড়েন, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন, তাদের বাইরে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী। অতএব এর বাইরে বাংলার মুসলমানদেরই হয়। তো তারা যারা অবৈধভাবে এসেছেন, হুম। তাদের বলা হয়েছে যে আপনারা নিজেরা চলে যান, নইলে আমরা কিন্তু আপনাদের ডিটেক্ট করব, এবং তাদের ডিটেইন করব, DD3D, তারপর ডিপোর্ট করব। ফলে ফলে এখন পর্যন্ত প্রায় 95 যারা চলে গেছেন তারা নিজেরাই গেছেন, এবং কিছু ডিটেকশন শুরু হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এটি কিছুই না। ধরুন, এখন পর্যন্ত খুব বেশি কয়েক হাজার মাত্র লোক গেছে। কিন্তু আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি, এবং এটাও জানি, গত 50 বছরে হুম। যত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, অর্থাৎ মুসলমান অনুপ্রবেশকারী এসেছেন, তাদের সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি। সুতরাং এটি কিন্তু আরো অনেক 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 লোককে পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে হবে। এবং এই যার 1 কোটি বলছি, তার মধ্যে অন্তত 10 লক্ষ পশ্চিমবঙ্গের বাইরে আছে, দিল্লিতে আছেন, ব্যাঙ্গালোরে আছেন, বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে। কারণ এই অবৈধ মানুষদের ভারতে থাকার কোনো অধিকার নেই। শুধু অধিকার নেই তাই নয়, আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন যে আমাদের যে সামান্য, যে আমাদের রিসোর্স, বিভিন্ন ধরনের সরকারি সাহায্য, সেগুলো তারা নিচ্ছেন। অর্থাৎ আমাদের পয়সায় বিদেশিরা এখানে তারা তাদের সুবিধাগুলো নিচ্ছেন। সুতরাং এটা হবে, হতে হবে। আর যদি না হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। কারণ পশ্চিমবঙ্গের রিলিজিয়াস ডেমোগ্রাফি, যার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, অর্থাৎ 1947 সালের 20শে জুন যখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হলো, সেটা একেবারে রিলিজিয়াস ডেমোগ্রাফির ওপর তৈরি হয়েছিল, সেভাবেই ম্যাপ করা হয়েছিল। পরে একটু এদিক ওদিক করতে হয়েছিল বিভিন্ন কারণে। কিন্তু এই রিলিজিয়াস ডেমোগ্রাফিটা 1971-এর পর, আপনারা যদি সেন্সাস দেখেন, 1951 সেন্সাস পশ্চিমবঙ্গের
এবং 71-এর সেন্সাসে রিলিজিয়াস ডেমোগ্রাফি মোটামুটি এক আছে, কিছুটা অল্প সামান্য কিছু মুসলিম সংখ্যা বেড়েছিল। যদিও মনে রাখতে হবে যে 1971 থেকে 51-র মধ্যে অন্তত প্রায় 1 কোটি হিন্দু উদ্বাস্ত হয়ে চলে এসেছিলেন। কিন্তু যাই হোক, 71 থেকে আজ পর্যন্ত এই রিলিজিয়াস ডেমোগ্রাফি প্রায় 20% মুসলমান, 30% হয়ে গেছে, যেটা অস্বাভাবিক। কারণ এই 71 থেকে 2026 এর মধ্যে আপনারা জানেন অধ্যাপক আবুল বরকতের খুব বিস্তৃত এই ব্যাপারে অধ্যয়ন রয়েছে, যে সেখান থেকে অন্তত 1 কোটি হিন্দু চলে এসেছে। সুতরাং এরকম ভাবে রিলিজিয়াস ডেমোগ্রাফি অবৈধভাবে লোক না এলে পাল্টানোর কোনো কথাই ওঠে না। সুতরাং পশ্চিমবঙ্গ তৈরির যে ভিত্তি, শুধু পশ্চিমবঙ্গ না, পূর্ববঙ্গ তৈরিও একই ভিত্তি। তো সেই রিলিজিয়াস ডেমোগ্রাফিকে যদি তার সঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তাহলে অনুপ্রবেশকারীদের বিতাড়ন করতেই হবে। তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গ ডেমোগ্রাফিক্যালি বিদেশিদের দ্বারা দখল হয়ে যাবে। আহ, না, ওই বিষয়টা না, ঠিকই আছে। এই বিষয়টা নিয়ে তো আপনি বহুদিন, দীর্ঘদিন যাবতীয় গবেষণা করতেছেন, মানে সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা ভয় আতঙ্ক এটাই যে যারা মানে ইন্ডিয়া থেকে সব পুশ ব্যাক করতেছে যে সমস্ত লোকজন, তারা অনেকে মানে খুব আতঙ্কিত এই ব্যাপারটাতে, যে কারণে বাংলাদেশে নতুন করে আবার ভারত বিরোধিতার যে একটা মানে ইসে, মানে কি বলে যে ভারত বিরোধিতা তো ক্রমেই ডক্টর ইউনূস সরকারের 18 মাসের শাসনের পর থেকে আস্তে আস্তে অনেক বাড়তেছে। তো যে কারণে মমতা ব্যানার্জির নির্বাচনে পরাজয়ের পরে বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে ছিল, আপনি জানেন সেটা। তো মমতা ব্যানার্জির এই ভরাডুবি বাংলাদেশিদেরকে অনেকভাবেই আহত করছে। কারণ তাদের একটা, বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা যে মমতা ব্যানার্জি বোধহয় মুসলিমদেরকে রক্ষা করে আর বিজেপি হয়তো মুসলিমদের উপর অত্যাচার করে, এই ধরনের হয়তো ওই কনসেপ্টটা থেকে হয়তো এরকম হয়েছে। কিন্তু আসলে তো ব্যাপারটা উল্টো, তাই না? না, আসলে বাংলাদেশের মানুষরা কিছুটা ঠিকই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার হুম। একেবারে একটা খুব পরিকল্পিত পদক্ষেপ নিয়ে চলছিলেন। দেখবেন উনি একটা বিশ্ব বাংলা বলে একটা বিষয় আবিষ্কার হুম। করেছিলেন। বিশ্ব বাংলা, এর মধ্যে ভারত কোথাও নেই। ওনার যে সিম্বলটা করেছিলেন পশ্চিমবঙ্গের, তার মধ্যে একটা ভারতের পৃথিবীর ম্যাপ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, কোথাও ভারত নেই কিন্তু। এবং তিনি সমস্ত জায়গায়, যেরকম বিভিন্ন যে আমাদের এখানে ওবিসি আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সেখানে অবৈধভাবে তার, সেটা হাইকোর্ট এখন বাতিল করে দিয়েছে, মুসলিম বিশেষ সংস্করণ করে আমাদের শিক্ষা ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, বিভিন্ন পেশাগত ক্ষেত্রে মুসলিম কোটা দিয়ে ভরিয়ে দিয়েছে। কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার করে নির্বাচন হয়েছে, দেখবেন। কিন্তু বাংলাদেশের মানুষকে নতুন করে ভাবতে হবে। আমি এই বাংলাদেশ বলতে আমি পাকিস্তান নিয়ে, পূর্ব পাকিস্তান নিয়েই বলছি, যে তারা শুধু সংখ্যাতত্ত্বের দিকে চোখ রাখো। 1951 সালে, আমরা 1947 ধরে আরো ভালো হয়, 28% হিন্দু যেখানে 7% এসে পৌঁছেছে, সেখানে সংখ্যাগুরু মানুষের লজ্জিত হওয়া উচিত তাদের অতীত নিয়ে। পৃথিবীর ইতিহাসে শান্তির সময়, যখন কোনো যুদ্ধ বিগ্রহ চলছে না, এই ধরনের এথনিক ক্লিনজিং, জাতি বিতাড়ন পৃথিবীর ইতিহাসে খুব বেশি হয়নি। সুতরাং আজকে তাদের সেই অতীতের দিকে তারা তাকাতে হবে, এবং তাকিয়ে তাদের মেনে নিতে হবে যে তারা শুধু বিতাড়ন করেছে। এবং পশ্চিমবঙ্গে এই বিতাড়নের ফলে একটা ক্লাস 4-এর ছিল বলে দেবে যে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে 2 কোটি 3 কোটি হিন্দু চলে এসছে, তাহলে তো হিন্দু জনসংখ্যা যেটা ছিল 80%, 90% হয়ে যাওয়া উচিত পশ্চিমবঙ্গে। সেটা কমে 80 থেকে এখন 70%-এরও তলায় চলে গেছে। এই ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। এই বাস্তবতাগুলোকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, মানতে হবে। এবং তাদের এর জন্য কেউ যদি মিষ্টি কথা বলে, কিছু বলে বোঝাতে চায়, যেটা বামপন্থীরা করে এসেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছুই করেননি, যা বামপন্থীরা করে এসেছে
সেটাকেই চালু রেখেছে। এবং আমি বামপন্থী বলতে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের যারা প্রতিষ্ঠিত আহ বিদ্বজ্জন বুদ্ধিজীবী তারাও এই গত 70 বছর ধরে এই কাজটি করে এসেছে। যেমন দেখবেন ঋত্বিক ঘটক, উনি নাকি দারুণ উদ্বাস্তু প্রেমী। ওনার কোনো ছবিতে উদ্বাস্তু নিয়ে উনি ব্যবসা করেছেন, কোনো ছবিতে বলেছেন একটা বাক্য রেখেছেন যে কেন উদ্বাস্তু হতে হবে, যে ইসলামী আক্রমণে ইসলামী অত্যাচারে মানুষগুলো সবকিছু ছেড়ে পালিয়ে এসেছেন, সেই কথা নিয়ে একটা শব্দ উনি বলেন। এখন বাংলাদেশের মানুষকে এই সত্যটা স্বীকার করতে হবে। যেমন জার্মান জাতি স্বীকার করে নিয়েছে এবং তারা লজ্জিত যে তারা জেনোসাইডের মতো ইহুদিদের বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। আজকে বাংলাদেশের পূর্ববঙ্গ এবং পূর্ব পাকিস্তান, তার মানুষকে এটা বুঝতে হবে তারা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য কাজ করেছেন এবং সেটাকে স্বীকার করে তাদের মেনে নেওয়া উচিত, তাদের লজ্জিত হওয়া উচিত এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের আদরে গ্রহণ করা উচিত। এর জন্য তাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয় তারা আন্তর্জাতিক ফান্ড চাইতে পারেন, রাষ্ট্রসংঘের কাছে ফান্ড চাইতে পারেন, এগুলো বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু এর জন্য যে তারা ভারত বিদ্বেষী হয়ে ওঠেন, তাতে সত্যি ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষের সত্যি কিছু করবার নেই। দাদা, আমি অন্য একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি যে এই যে ইলেকশনে মমতার শোচনীয় পরাজয়, তারপরে এখন দলেও বাঙ্গন, বিধানসভায়ও প্রায় 60-62 জন যে তারা বাইরে, দ্বিতীয়ত লোকসভায় প্রায় 20 জনের উপরে, আগামীকালকেই বোধহয় তারা হয়তো গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, কিন্তু আমি যে ব্যাপারটা বলতে চাই যে এই বিষয়টাকে মমতার ভবিষ্যৎটা কি, এটা কিন্তু আপনাকে আমার লাস্ট প্রশ্ন। মমতার ভবিষ্যৎ বা তৃণমূলের ভবিষ্যৎটা কি? না দেখুন, দল হিসেবে তৃণমূলটার ভবিষ্যৎ নেই, কারণ তৃণমূলে যারা চলে যাচ্ছেন তাদের দুটো কারণ আছে। একটা তো সত্যি তারা দলে কোনোদিন কোনো কথা বলতে পারতেন না, এটা একটা ঘটনা। দ্বিতীয়ত এদের একটা বড় অংশ এত বিশদ দুর্নীতির সঙ্গে জড়িত, একেবারে নিচ থেকে উপরতলা, তাদের এই দলটা না থাকলে তাদের এই কাজগুলো করার আর কোনো জায়গা নেই। ফলে হয় তারা তৃণমূল থেকে সরে যাবেন, বসে যাবেন, আবার কেউ কেউ দল বদলাবেন যাতে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেওয়া হয়। কয়েকজন নিশ্চয়ই কিছু কিছু দীর্ঘদিনের যারা কংগ্রেস করেছেন এরকম কিছু মানুষ আছে। কিন্তু দেখুন, রাজনৈতিক ভবিষ্যৎ বলাটা ঠিক হবে না। তবে কারণ এটাও ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কুশলী রাজনীতিবিদ এবং তিনি তার মতো করে রাজনীতি ভেবেছেন, সেটা ভালো মন্দ বিচার অন্য। তিনি খুব অল্প বয়সেই একেবারে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কিন্তু উনি একেবারে আহ্লাদে আটখানা হননি। তিনি তখন ইচ্ছে করলেই 10টা বিদেশ সফর করতে পারতেন, রাষ্ট্রমন্ত্রী হিসেবে করেননি। তার পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। তাকে যেটা প্রশংসা করতেই হবে যে বামপন্থীদের মতো একটা মানে শক্ত ভিত তিনি যে সরাতে পেরেছিলেন, এই জন্য প্রশংসনীয়। সুতরাং তারপর যে দুর্নীতি ইত্যাদি মুসলিম তোষণ ফলে যে পাঁকে তিনি নিমজ্জিত হয়েছেন, তিনি কিভাবে বেরিয়ে আসবেন বলতে পারি না। তবে সেটা কঠিন। তিনি একটা হতে পারে কংগ্রেসের সঙ্গে চলে যেতে পারেন হুম। বা অন্য কোনো রকম ভাবে ভাবতে পারেন। এবং এটা একটা খুব বড় কথা, বাংলাদেশে যেটা ঘটেছে, হঠাৎ করে একটা বিপ্লব হয়ে গেল, সেটা তো বাংলাদেশে হয়নি, এর পুরোটাই পরিকল্পনা হয়েছিল বিদেশে। হুম। নেপালে হঠাৎ করে একটা পরিবর্তন হয়ে গেল। সুতরাং পশ্চিমবঙ্গে যা ঘটছিল, পশ্চিম বাংলাদেশ তৈরির প্রক্রিয়া, এটা শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়, তার পেছনে একটা বড় বিদেশি ভূমিকা আছে বলে আমাদের বিশ্বাস। সুতরাং তারা নিশ্চয়ই নতুন কিছু খেলা করবেন, সেখানে তাদের সেই খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্থান পাবেন, এগুলো ভবিষ্যতে দেখতে হবে। এখনই কিছু বলে ফেলা সত্যি আহ ঠিক হবে না। তো মানে 24, আমি এটা লাস্ট লাস্ট এবং একটা ছোট প্রশ্ন যে 29-এ যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের অবস্থানটা কি হবে? না, আমার মনে হয় এই সরকার আগামী 5 বছরে ঠিকঠাক চলবে।
এবং প্রাথমিকভাবে যেভাবে কাজ শুরু করেছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব, আমার মনে হয় 2029-এ পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ লোকসভা সদস্য ভারতীয় জনতা পার্টি পাবে। কারণ এটা সামনে 3 বছরের ব্যাপার। আর এখানকার একটা বড় অংশের মানুষজন, মূলত হিন্দু মানুষজন, একটা মুক্তির স্বাদ পেয়েছে। হুম। যে তাদের যেরকম ভাবে অত্যাচার করা হতো, মেয়েদের উপরে যেভাবে অত্যাচার করা হতো, মানে ন্যাক্কারজনক ভাবে এক একটা অঞ্চলে হিন্দু মেয়েদের থেকে যা কিছু করা হতো এই পশ্চিম। সুতরাং আমার ধারণা এর যে রেসটা, এই মুক্তির রেসটা আগামী 5 বছর পর্যন্ত চলবে। সুতরাং 29-এর লোকসভা নির্বাচন অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষে। তবে হ্যাঁ, এক কথা যে কোনো বড় ভুল যদি না করে, আর দ্বিতীয়ত আমি সবসময় যে কথাটা বলছি যে আমাদের এই অঞ্চলের উপর আন্তর্জাতিক নজরটা খুব বিশদে রয়েছে। এই উপমহাদেশে আমরা দেখেছেন যে পাকিস্তানের নির্বাচনে ইমরান খানকে পার্টিসিপেটই করতে দেওয়া হয়, তার দলকে করতেই দেওয়া হলো। আমরা বাংলাদেশের ব্যাপারটা দেখেছি, নেপালের ব্যাপারটা দেখেছি। সুতরাং আহ সাবধানতা নিতে হবে। এইটাতে যদি আমরা খুশি হয়ে বসে থাকি তাহলে হবে না। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো যে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার ব্যাপারটা কিন্তু ভারতের মতো একটি বিশাল দেশ যেখানে যুক্তরাষ্ট্রীয় হ্যাঁ, ব্যবস্থা, সেখানে এই ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে, কিন্তু এই আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটুকু সফল হইতে পারে? না, এটা সারা পুরো ভারত জুড়ে কিছু করা অসম্ভব। কারণ আমাদের একটা জিনিস দেখবেন, গত 75 বছর ধরে বা আরেকটু বেরিয়ে গেছে, প্রায় 80 বছর ধরে ভারত যে একটা উদাহরণ স্থাপন করেছে, যে 22টা ভাষা, 5টা প্রধান ধর্ম, তা নিয়েও একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চলছে। কেন্দ্রে যে একটা সরকার থাকে, 5টা রাজ্যে অন্য সরকার থাকে, তাতে কিছু আসে যায় না। ছোটখাটো অনেক কিছু ঘটনা, প্রতিবাদ থাকতে পারে। আমার ধারণা মানুষের ইতিহাসে এত বড় গণতান্ত্রিক এক্সপেরিমেন্ট আর হয়নি। কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে এই যে এদের একটা স্লোগান থাকে, ভারতবর্ষ টুকরো টুকরো করবো, অর্থাৎ একবারে পুরোটা করব না। ফলে বিভিন্ন আঞ্চলিক সমস্যা আপনারা দেখেছেন, হঠাৎ একটা আরশোলা পার্টি, ককরোচ পার্টি, তার নেতা হঠাৎ আমেরিকা থেকে চলে এলো। কেউ একটা পার্টি আমেরিকায় বসে বানাতেই পারে, সে এখানে চলে এলো, সে দিল্লিতে একটা সভা করে ফেললো, সে কিন্তু একক, অথচ সেখানে 1000, 5-10 লোক হয়েছিল। এটা এমনি এমনি হয় না। সুতরাং ভারত পুরো দেশটাকে, বা এখানে একটা সামরিক অভ্যুত্থান এসব কখনোই হবে না, বা কেন্দ্রীয় সরকার দখল করলাম। কিন্তু আঞ্চলিকভাবে গন্ডগোল পাকানো, আঞ্চলিকভাবে ভারত বিরোধিতা করে, কোথাও খ্রিস্টান, কোথাও মুসলিম, এক একটা অঞ্চলে বিরাট সব আহ, মানে সমস্যা তৈরি করা, এটা কিন্তু সম্ভব। তার প্রচেষ্টাও চলছে। ভারতবর্ষের উত্তর পূর্বে প্রচন্ড চলছে, মণিপুরে চলছে, নাগাল্যান্ডে চলছে, আবার দক্ষিণে কেরালা এবং তামিলনাড়ুতে চলছে, কেরালায় চলছে। ডক্টর মোহিত রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ রতনদা, অনেকদিন পর সামনাসামনি কথা হলো, খুব ভালো লাগছে। সবাইকে ভালো থাকবে, নমস্কার।